কি করলেন শুদ্ধ ভাই? শুদ্ধ বলল, কি করলাম আবার? শীতল বলল, গাছের নিচে কাঁটা রাখলেন কেন? নামবো কিভাবে আমি? শুদ্ধ বলল, তুই কি করে নামবি আমি কি জানি? শীতল বলল, কাঁটা সরান। শুদ্ধ বলল, পারবো না। আর নেমে কি করবি? মগ ডালে বসে কার কার এন্টিনায় কি সমস্যা হিসাব কর। সন্ধ্যা ঘনিয়ে আসছে, নিরিবিলি স্থান, একটু পরে তেনারাও সঙ্গ দিতে আসবেন। ভাব ভাব, মন দিয়ে ভাব, আমি আসছি। একে তো গাছের নিচে বড়ই গাছে কাঁটা দিয়ে রাখলো, তার উপর ভূতের ভয় দেখাচ্ছে। ভীষণ রাগ হলো শীতলে। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি কি আপনার অ্যান্টিনার কথা বলেছি নাকি? বলেছি তো শখ আপুর শ্বশুরের। শুদ্ধ বলল, আমার কথা বলিসনি বলেই এখনো শ্বাস নিতে পারছিস, বললে আজই জানাজা সম্পূর্ণ করতাম। শীতল বলল, কাঁটা সরান শুদ্ধ ভাই, সত্যি বলছি, আপনাকে বলিনি। আর আমি যা বলি শুনে নেন কিভাবে? এমন খরগোশ মার্কা কান হলে তোর সমস্যা। শুদ্ধ বলল, আমার কান খরগোশ মার্কা? শীতল বলল, না না, একদম ভুল, আমি তা বলিনি আপনাকে। শুদ্ধ ঠান্ডা দৃষ্টিতে শীতলের দিকে তাকিয়ে আরো দুটো বড়ই গাছের ডাল এনে গাছের আশেপাশে বিছিয়ে রাখলো, যাতে লাফ দিয়েও নামতে না পারে। এরপর কোনো দিকে না তাকিয়ে চলে গেল বাড়ির দিকে। আর শীতল চেঁচাতে চেঁচাতে বলল, যাবেন না শুদ্ধ ভাই, নাক ছুঁয়ে বলছি, আর কোনোদিনও গাছে উঠবো না। দয়া করে কাঁটা সরিয়ে যান। শুদ্ধ ভাই, ও ভাই, ভাই রে, এ কে, কোথায় আছিস? নামা আমাকে, বাঁচা রে। সায়ন 1 ঘন্টা আগে বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়েছিল। ঘুমানোর ইচ্ছে না থাকলেও এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। এইটুকু সময়ে একটা স্বপ্নও দেখেছে স্বর্ণকে নিয়ে, তাদের বিয়ের স্বপ্ন। স্বর্ণ কি সুন্দর করে সেজেছে, নীল শাড়ি পরেছে। শীতল আর শখ স্বর্ণকে রেখে গেছে তার রুমে, ফুলে ফুলে ভরা পুরো রুম। সে খুশিতে ডগমগ করে মুখ ভর্তি হাসি নিয়ে রুমে এসেছে, কিন্তু রুমে দরজা দাঁড়িয়ে দেখে স্বর্ণ বিছানায় নেই। তার জানা মতে নতুন বউরা বিছানায় মাঝখানে লজ্জায় নত হয়ে বসে থাকে, মুখের সামনে থাকে এক হাত ঘোমটা, কিন্তু তার বউ কই? বউ নাই দেখে তার বুকে বিজলি পড়ার উপক্রম, চোখে ভাসে ঝিকিমিকি বাতির আলো। সে পাগলা ভেড়ার মতো এদিক ওদিক পানে তাকিয়ে তাকিয়ে খুঁজতে থাকে প্রাণপ্রিয় বউকে। খুঁজতে খুঁজতে দেখে স্বর্ণ চুপ করে সিলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে। তাকে ফ্যানের উপর বসে থাকতে দেখে সে সুধায়, এ কি, তুই ওখানে কেন? নেমে আয় বউ, আজ না আমাদের সোহাগরাত। স্বর্ণ বলল, সোহাগরাত না ছাই। সায়ন বলল, ও মা, একই কথা, বিয়ে হয়ে গেছে আমাদের, আর নেই ভাবনা, আর নেই চিন্তা। দুটো নেমে আয় যান, দুজন মিলে করে ফেলি বেবি আনার প্ল্যান। স্বর্ণ বলল, না সায়ন ভাই, আমি আপনার সাথে বাসর করব না। সায়ন বলল, কেন সোনা, কি অপরাধ আমার, কি করেছি আমি বল? স্বর্ণ বলল, আপনি কেন ক্যাটকেটে হলুদ শর্ট পরে বিয়ে করতে গেলেন না কেন বলুন? সায়ন বলল, আমার তো হলুদ কালার শর্ট নেই সোনা, তোর হলুদ শাড়ি কেটে না হয় একটা বানিয়ে দিস। কথা বলতে না বলতে স্বর্ণ লাফ দিয়েছে তার উপর। সেই স্বর্ণকে ক্যাচ করে জাপটে ধরে পাগলের মতো চুমু দিতে শুরু করেছে। চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছে স্বর্ণের চোখ, গাল, ঠোঁট, থুতনি, গলা ও মসৃণ গিবা। এতদিনের অপেক্ষা তর যে হয় না। কম্পিত হাতে খুলেও ফেলেছে বইয়ের পরনের শাড়ি, মুখ ডুবিয়েছে গলায়। মন, মস্তিষ্ক, হাত ও উন্মাদ দেহখানা যেন এক পাগলা ঘোড়ার নেই অবাধ্য। তখন তীব্র ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় তার। দু চোখ খুলে দেখে শুভ্র ভ্রুকুচকে তাকিয়ে আছে। তার বাসর ঘরে শুদ্ধ কোথা থেকে এলো, বউ কই তার? সে কিছু বলার আগে বিরক্তি নিয়ে শুদ্ধ বলল, রুমের দরজা খোলা রেখে কোলবালিশকে পাগলের মতো চুমু খাচ্ছিলে কেন? মাথাটাতে কি একেবারেই গেছে? সায়ন ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো। ফুলে ভরা রুমে ফুল কই? আর বউ, বউ কই তার? সে আবার মাথা চুলকে আমতা আমতা করে বলল, আমার বউ কোথায়? এখানেই তো ছিল। শুদ্ধ বলল, ডাস্টবিনে ফেলে এসেছি, যাও ধুলো ঝেড়ে তুলে নিয়ে এসো। আসার সময় বাবা কি জন্য ডাকছে শুনে এসো। সায়ন বলল, বাবা ডাকছে? শুদ্ধ বলল, সায়ন বলল, তুই যা, শাওয়ার নিয়ে আসছি। শুদ্ধ বলল, কিছুক্ষণ আগেই না শাওয়ার নিয়ে লাঞ্চ করলে? সায়ন বলল, আরে ভাই, স্বপ্নে কিছু দোষ ছিল। শুদ্ধ সায়নের কথার মানে বুঝে মুখ কুচকি বিরক্তি নিয়ে চলে গেল। আর সায়ন গায়ের উপর থেকে চাদর সরিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বিড়বিড় করলো, দিনে দুপুরে কি হতচ্ছাড়া স্বপ্ন দেখলাম রে বাবা, ছ্যা। এরপর নিজেকে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে এবার একা একাই হেসে ফেলল। স্বর্ণ জানলে তাকে ঝাঁটাপিটা করবে। এদিকে ড্রয়িং রুমে সবাই উপস্থিত হয়েছে আহানাবের বাবা মায়ের জন্য। কুশল বিনিময় সেরেছেন। ওনারা এখন ইনিয়ে বিনিয়ে শখের সাথে কথা বলছেন, বোঝার চেষ্টা চালাচ্ছেন শখের সাথে কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু শখ জানিয়েছে তাদের মাঝে কোনো সমস্যাই হয়নি। কিছুক্ষণ আগেও আহনাফের সাথে কথা হয়েছে। এই কথা শুনে আহনাফের বাবা বললেন শখের ফোন থেকে একটা কল দিত। শখ কল দিল। একবার কল দিতেই আহনাফ কল ধরে বলল, হ্যাঁ সোনা বলো।
এতক্ষণে মনে পড়লো আমার কথা। বড়দের সামনে এমন সম্বোধনে লজ্জায় কুকড়ে গেল শখ। বড়রাও মুখ এদিক ওদিক করলেন। তখন আহানাফের বাবা ফোনটা নিয়ে বললেন, সমস্যা কি তোমার? আমাদের কারো কল ধরছে না কেন? আহানাফ বলল, কেন ধরছি না ভালো করেই জানো। যাই হোক, তোমরা এখানে কেন হঠাৎ? আহানাফের বাবা বলল, যাদের বাড়ির মেয়েকে নিয়ে এত সমস্যা তাদের জানাতে হবে না পুরো ঘটনা? আহানাফ বলল, না, বাসায় যাও। আহানাফের বাবা বলল, একথা আগে ভাবা উচিত ছিল। আহানাফ বলল, কথা বাড়িও না বাবা, বাসায় যাও। ওনাদের বাবা ছেলের কথা শুনে ভ্রু কুচকে তাকিয়ে আছেন সারাভাত চৌধুরী। শাওয়ান চৌধুরীরও কপালে চিন্তার ভাঁজ। শুদ্ধ 2 হাত পেছনে মুড়ে রাজকীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। বোঝার চেষ্টা করছে মূল ঘটনা। কথা শুরুটা মোটেও তার পছন্দ হয়নি তার। এরা বাবা ছেলে উল্টাপাল্টা কিছু বললে আজই ধোলাই দিতে খামতি রাখবে না সে। পেট পুড়ে ধোলাই খাইয়ে এরপর বাসায় পাঠাবে। তার আবার অহেতুক পায়তারা সহ্য হয় না। তখন ভেজা চুল মুছতে মুছতে দ্রুত পায়ে নেমে এলো সায়ন। তার গলায় ঝুলানো হালকা আকাশি রঙা তোয়ালে, পরনে মেরুন টি শার্ট ও কালো ট্রাউজার। সিঁড়ি বেয়ে নামতে নামতে চোখাচোখি হলো স্বর্ণের সাথে। তাকে অসময়ে গোসল করতে দেখে ভ্রু কুচকে তাকিয়ে আছে সে। সায়ন গা ঘেঁষে দাঁড়ালো একদম স্বর্ণের পাশাপাশি। বাকিরা আহানাফদের কথা শোনার মগ্ন। তখন স্বর্ণ কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, অসময়ে গোসল করলে কেন? সায়ন বলল, কোনো কথা বলবি না বেয়াদব, বিয়ে করতে বলি করিস না, তাহলে স্বপ্নে আসিস কেন? দূরে যা, যা বলছি। স্বর্ণ তার আগামাথা কিছুই বুঝল না। এদিকে আহানাবের বাবা পারছে না ছেলেকে 2 থাপ্পড় দিতে। যখন সারাফাত চৌধুরী গলা খাকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলেন, তারপর নিজে কথা বলার জন্য হাত বাড়িয়ে ফোন চাইলেন। আহানাবের বাবা ফোন এগিয়ে দিলে সারাফাত চৌধুরী স্বভাব সুলভ পুরো গম্ভীর কণ্ঠে বললেন, কি হয়েছে আহনাব, কোনো সমস্যা? হঠাৎ ওনাকে দেখে আহানাব ভেবাচেকা খেয়ে গেল। সে দ্রুত নিজেকে সামলে সালাম দিল। সারাফাত চৌধুরী বাড়তি কথায় না গিয়ে আসল প্রসঙ্গে কথা তুললেন। সরাসরি জানতে চাইলেন এসবের মানে কি, সব কিছু করেছে কিংবা অন্য কিছু? আহানাব মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর নিঃশব্দে শ্বাস টেনে বুকে সাহস নিয়ে স্পষ্ট স্বরে বলল, আঙ্কেল, বিয়ের ডেটটা এগিয়ে আনা যায় না? সারাফাত চৌধুরী বললেন, কেন? আহানাব বলল, 1.5 বছর আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। সারাফাত চৌধুরী বললেন, কিন্তু শখের পড়া? এই কথার জবাবে কিছু বলতে গিয়েও থেমে গেলেন সারাফাত চৌধুরী। অনুধাবন করার চেষ্টা করলেন ছেলেটার ব্যাকুলতা, কাতরতা। এ বয়স, এ সময়, এই উপলব্ধির সাথে পরিচিত তিনি। আজ বয়স বেড়েছে, চুলে 2-1টা পাক ধরেছে, মানে এই না অনুভূতিটাও লোপ পেয়েছে। মনে মনে কিছু একটা ভেবে উনি ফোন থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি শখকে শুধালেন, মা, তোমার কি মতামত? বিয়ের ডেট কি এগিয়ে আনবো? শখ আমতা আমতা করে ওড়নার এক কোণা শক্ত করে চেপে ধরেছে। সত্যি বলতে সে জানে আহানাব কেন এমন করেছে। আসলে সে শখকে ছাড়া থাকতে পারছে না। তার একটা দিন একটা বছর মনে হচ্ছে। 1.5 বছর তার কাছে নাকি 1.5 যুগের সমান। এই দূরত্ব না ঘুচালে সে পাগল হয়ে যাবে। তার একটাই অভিযোগ, চৌধুরী বাড়ির বড় কন্যা দিনকে দিন তাকে পাগল বানিয়ে দিচ্ছে। ফোনের অপর পাশে থেকে চুপ করে শুনছে আহনাব। সে এক মনে আল্লাহর কাছে ডেকে যাচ্ছে যাতে শখ মুখ ফুটে তার সম্মতি জানায়। সারাফাত চৌধুরীও দেখছে আহনাফের অস্থিরতা আর শখের নির্লিপ্ততা। তখন সায়ন মুখ খুলল, আহনাফের উদ্দেশ্যে বলল, ডেট এগোবে ঠিক আছে, কিন্তু শখের পড়াশোনার কথা আগে ভাবতে হবে। এতদিন এত কষ্ট করে তীরে এসে তরি ডুবানো যাবে না। গার্ডিয়ান হিসেবে তোমাকেও তো বুঝতে হবে আহনাফ, ডাক্তারি পেশাতে অন্যের সাথে গুলিয়ে ফেললে চলবে না। একথা শুনে আহনাফের মুখটা মলিন হয়ে গেল। এবার শাওয়ান চৌধুরী বললেন, আবার কবে দেশে ফিরবে বাবা? আহনাফ বলল, 3 মাস পর। শাওয়ান চৌধুরী বললেন, তুমি কি 3 মাস পর বিয়ের অনুষ্ঠান সারতে চাচ্ছ? আহনাফ বলল, জি আঙ্কেল। শাওয়ান চৌধুরী বললেন, শখকেও নিয়ে যাবে? আহনাফ বলল, জি, আমি এই 3 মাসে সব ব্যবস্থা করে ফেলবো। শাওয়ান চৌধুরী বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু এইভাবে তো পড়াশোনা ব্যাড ইফেক্ট পড়বে। আহনাফ বলল, আমি আছি, সব সামলে নেব ইনশাল্লাহ। এ পর্যায়ে আহনাফের বাবা প্রচণ্ড বিরক্ত হলেন। এবার ধমকে উঠে বললেন, এবার কিন্তু বাড়াবাড়ি করছো আহনাফ। হুট করে দেশ ছেড়ে, আপন মানুষ ছেড়ে পড়াশোনার ইফেক্ট পড়বে, এটা তো ভুল বলেনি ওনারা। বারণ শুনছো না কেন? সমস্যা কি তোমার? ওনার ধমকে থমকে গেল ড্রয়িং রুম। শখও নীরবে কাঁদতে লাগলো। তবুও আহনাফ দমল না। সেই মলিন মুখে জবাব দিল, ওকে ছাড়া আমার উপরেও খুব বাজে ইফেক্ট পড়ছে বাবা। এই আমিটা দিন দিন বড্ড বেশি এলোমেলো হয়ে যাচ্ছি। বউ আমার, বিয়ে করব আমি, তাহলে আগে করলে কি সমস্যা? ওকে আজ হলেও আমার কাছে আসতে হবে, কাল হলেও। তাহলে আগে পিছের হিসাব করে কি লাভ? নিজেদের কথা সাইডে রেখে আমার কথাটা ভাবো প্লিজ। থমকে গেল সবাই, কথা হারিয়ে গেল। একটা ছেলে কতটা ভালোবাসলে এভাবে সবার সামনে প্রিয় মানুষটাকে
থেকে কাতর সুরে চাইতে পারে, আপন করার আকুলতা দেখাতে পারে। আহানাপের কথায় শখের বুক পাঁজর ভেঙে এলো। বলা বাহুল্য এই কদিনে মানুষটার প্রতি তারও মায়া পড়ে গেছে, একটু একটু করে ভালোবাসতে শিখেছে। সেও চায় মানুষটাকে। শখকে কাঁদতে দেখে সবাই মুখ চাহাচাই করলো। তখন শুদ্ধ এগিয়ে এসে বসলো বোনের পাশে, হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। আহানাপ শুদ্ধকে দেখে সালাম দিল। শুদ্ধ জবাব নিয়ে বাড়তি কোথায় না গিয়ে সরাসরি শখের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, আহানাপ স্পষ্টভাবে তোকে চাইছে, এবার বল তুই কি চাস? শুদ্ধ বলল, মুখ খুল, জবাব দে, রাজি থাকলে জানা, না থাকলেও প্রয়োজনে আহনাবকে ক্যান্সেল করে দেব। পৃথিবীতে ভালো ছেলের অভাব নেই। এই কথা শুনে শখ যেন আঁতকে উঠল। ভেজা চোখ তুলে তাকালো ভাইয়ের দিকে। আহনাবকে ভালোবেসে ফেলেছে। পরিস্থিতি যা, এখন মুখে কিছু বলতে হবে, কিন্তু কিভাবে বলবে সেও রাজি। 3 মাস পর বিয়ে হলো, তার কোনো সমস্যা নেই। বোনে চুপ থাকতে দেখে শুদ্ধ বলল, তাহলে বাদ। শখ বলল আমতা আমতা করে, আমার কোনো সমস্যা নেই ভাইয়া। শুদ্ধ বলল, তাহলে 3 মাস পরেই। শখ বলল, শুদ্ধ বলল, ঠিক আছে। তখন সামান চৌধুরী কথা ধরলেন, কিন্তু তোর পড়াশোনা? একথার জবাব শখের দেওয়া হলো না, কারণ আহানাপের চোখে চোখ রেখে শুদ্ধ পুনরায় তাকে জিজ্ঞাসা করে বসলো, শখের পড়াশোনা নিয়ে আপত্তি আছে তোমার? আহানাপ বলল, না। শুদ্ধ বলল, ভেবে বলো। আহানাপ বলল, জি ভাইয়া। শুদ্ধ বলল, ভালোবাসলে ভালোবাসার মানুষের চাওয়া পাওয়াকেও ভালোবাসতে হয়, খেয়াল রাখতে হয়, তার ভালো মন্দ সকল সমস্যার সমাধানদাতা হতে হয়। আশা করি তুমিও হবে। এইটুকু বলে সে মেজো চাচুর দিকে তাকালো। ওনার বলা কথার জবাবে বলল, বিয়ের পরেও মেয়েদের পড়াশোনা হয়, শুধু প্রয়োজন হয় নিজের চেষ্টা আর আপনজনের সাপোর্ট। নিজের স্বপ্ন পূরণ করতে এই দুটোই যথেষ্ট। তাছাড়া বিয়ের পর আহনাব যদি শখের পড়াশোনায় সামান্যতর বাধার কারণ হয়, তাহলে আমি কথা দিচ্ছি বোন রাখবো না ওর কাছে। কারণ ওকে মনে রাখতে হবে যে চৌধুরী বাড়ির সম্পত্তি নয়, স্বয়ং চৌধুরীদের কলিজা নিয়ে যাচ্ছে। যাকে তাকে এই অমূল্য রত্ন আমরা দেব না। যাকে দেবে তাকে অবশ্যই যোগ্য হতে হবে। কতটুকু যোগ্য কথাই নয়, কাজে করে দেখাতে হবে। শুদ্ধর প্রতিটা শব্দের ভার বুঝতে বাকি রইল না কারো। এটা যেন ঠান্ডা মাথায় শীতল কণ্ঠে হুমকি। এরপর আহানাপের কথা অনুযায়ী 3 মাস পর বিয়ের ডেট ঠিক করা হলো। গুমট পরিবেশ কাটাতে সকলে অন্য প্রসঙ্গে কথা তুলল। আহানাপও হাঁপ ছেড়ে খুশি মনে কাটল কল। এরপর আর কিছুক্ষণ থেকে আহানাপের বাবা মা বিদায় নিলেন। শখ চলে গেল নিজের রুমে। একে একে ড্রয়িং রুম ফাঁকা হতে সায়নের রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। রুমে না, সে যাবে স্বর্ণের রুমে, কারণ পাজিটা তাকে বিয়ে করতে চাই না, অথচ স্বপ্নে এসে কী সব করে যায়। কেন করে এসব, এর জবাব তাকে দিতেই হবে। না দিলে চড়িয়ে দাঁত ফেলে দেবে বেয়াদবটার। কিন্তু সে যাওয়ার আগেই শুদ্ধ পাশ কাটিয়ে যেতে যেতে বলল, বাগানে যাও, কেউ তোমাকে ডাকছে। এ কথা বলে শুদ্ধ রুমে চলে গেল। সায়ন ভেবেছে স্বর্ণ বোধ হয়, তাই সেও পা বাড়ালো বাগানের দিকে, কিন্তু গিয়ে কাউকে দেখলো না। খুঁজলো এদিক ওদিক। হঠাৎ কারো কান্নার শব্দে আর একটু এগিয়ে যেতেই কান্নার শব্দ তীব্র হলো। ভালো করে খেয়াল করে দেখলো স্বর্ণ নয়, শীতল গাছের উপর বসে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। গাছের নিচে কাঁটা বিছিয়ে রাখা। তাকে দেখা মাত্রই সায়ন বিচলিত হয়ে বলল, এ কি কাণ্ড, ওখানে কেন তুই? আর এভাবে কাঁটা বিছিয়ে রাখা কেন? শীতল কাঁদতে কাঁদতে বলল, ওই কুত্তা বিছিয়েছে। সায়ন বলল, কুত্তা? কুত্তা এভাবে কাঁটা বিছিয়েছে? বলিস কি? এ দেখি ডিজিটাল কুত্তা। ওকে তো জাদুঘরে রেখে আসা উচিত। সেই সাথে নামকরণ করা উচিত কাঁটা বিছানো কুত্তা। অন্য সময় হলে সায়নের কথা শুনে শীতল খিলখিল করে হাসতো, কিন্তু এখন মোটেও হাসতে ইচ্ছে করছে না তার। তাই নাক টেনে ফোপাতে ফোপাতে জবাব দিল, শীতল, এই কুত্তা সেই কুত্তা নয়, এটা মানুষ কুত্তা। সায়ন বলল, মানুষ আবার কুত্তা হয় কিভাবে? কি বলিস পাগলের মতো? কাঁটা সরাই, নেমে আয় দেখি। একথা বলে সায়ন একে একে কাঁটাগুলো সরাতে শীতল গাছ থেকে নেমে এলো। কোমরে গুজে রাখা ওড়নাটা ঠিকঠাক করে ধপাধপ পা ফেলে ছুটলো বাড়ির ভিতরে। দৌড়ে সিঁড়ি দিয়ে চলে গেল শুদ্ধর রুমে। ভিজিয়ে রাখা দরজা খুলে দেখলো শুদ্ধ খালি গায়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সে রাগে ফসফস করে কোনো মতে নিজেকে সামলে তার রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে মাথাতে পানি দিল, তারপর ভেজা চুল মুছে ধপ করে শুয়ে পড়লো বিছানার উপর। খানিক পরে মাগরিবে আজান দিল। সন্ধ্যার নাস্তা করার জন্য সিরাজ সবাইকে ডাকছে, সেও গেল। সায়ন বাদে একে একে সবাই হাজির হয়েছে। শুদ্ধ কোথাও যাবে বোধহয় রেডি হয়ে নিচে নেমেছে। শীতল তাকে দেখা মাত্রই থমথমে মুখে সোফা ছেড়ে মেঝেতে বিছানায় কার্পেটের উপর বসলো। তারপর এক হাত বাড়িয়ে ট্রে থেকে হালিমের বাটি হাতে তুলে নিয়ে এলো। শুদ্ধ এসে বসেছে পাশের সবাই। শীতল গরম হালিম মুখে দিতেই ছেঁকা খেয়ে উপ করে ঠোঁট চেপে ধরল। শুদ্ধ ভুকুচকে তার কিছু বলার আগেই শীতল উঠে হনহন করে রান্নাঘরে চলে গেল। এই অসভ্য মানুষটার সাথে কথা বলবে না সে। ততক্ষণে সবাই বসেছে ড্রয়িং রুমের সোফায়। সিরাজ, সিমিন, বাহারি সব নাস্তা চা এনে রাখছে সবার সামনে। তুলে নিয়েছে
যে যার পছন্দের সব নাস্তা। হঠাৎ কারেন্ট চলে গেল এবং তখনই শুদ্ধর মুখ থেকে বাতাতুর শব্দ বেরিয়ে এলো। সবার কানে পৌঁছে গেল সেই শব্দ। সবাই বিচলিত। কি হয়েছে উতলা হয়ে জানতে চাইলে না চাইতে জেনারেটর অন হয়ে গেল। ঝকঝকে আলোয় ভরে উঠল ড্রয়িং রুম। শুধু তখনও মুখ কুঁচকে চোখ বন্ধ করে শটান হয়ে বসে আছে। তার একটা হাত পিঠের পেছনে। সিতারা ছেলের হাতে খেয়াল করে বললেন, আব্বা কি হলো তোর? এমন করছিস কেন? শুদ্ধ বলল, না কিছু না। সিতারা শুনল না। জোর করে শুদ্ধ টি শার্ট উঠিয়ে দেখে আটকে উঠে বললেন, এই কি কাণ্ড, এটা কি করে হলো? ওনার কথা শুনে সবার দৃষ্টি শুদ্ধর পেটের দিকে। কারো ধারালো 4 আঙুলের দাগ বসে গেছে। বিন্দু বিন্দু রক্ত বের হচ্ছে। কেউ যেন খামচি দিয়ে মাংস উঠানোর পায়তারা জুড়েছিল। শুদ্ধর অবস্থা দেখে সিরাত দৌড়ে গিয়ে অ্যান্টিসেপটিক এনে লাগিয়ে দিলেন। সিমিন হাই হাই করে উঠলেন। ভর সন্ধ্যায় খারাপ জিনের কারবার ভেবে সুরা পরে শুদ্ধর মাথা ফু দিলেন। সিরাত ঝাড়ু হাতে পুরো ড্রয়িং রুম খুঁজলেন বিড়াল টিড়াল আছে নাকি দেখতে, কিন্তু কিছুই পেল না। হঠাৎ করে এমন কাণ্ড ঘটায় সকলেই হতবাক। চোখের পলকে কি থেকে কি ঘটে গেল কিছুই বুঝলেন না কেউই। তবে শুদ্ধ আশেপাশে তাকিয়ে একজনকে না পেয়ে দীর্ঘশ্বাস চাপল। কাজ ছেড়ে তখনই পালিয়েছে সে। পরপর শুদ্ধের ফোনে কল আসায় সে উঠে দাঁড়ালো, কিন্তু সিতারা উঠতে দিলেন না। কিছু খেয়ে ওষুধ খাইয়ে তবেই ছেলেকে ছাড়লেন।